করছি, কি বলবে ওখান থেকে বলো। আরে তুমি ভেতরে এসো, কথা আছে। ভেতরে এসো, বারবার বলছি। আচ্ছা বলো তো, এই সাত সকালে তোমার কি হয়েছে? আমি না বললাম রান্না করতেছি, তাহলে কেন এত ডাকাডাকি করছো? আচ্ছা, আমি তোমাকে কি বলি, প্রতিদিন সকালবেলা ঘুমের থেকে উঠে পুরো রুমের ভিতর অ্যারোসল দিয়ে স্প্রে করবে, তাহলে মশা থাকবে না, আমি একটু আরামে ঘুমাতে পারবো। উফ, মশা যন্ত্রণা এক বিন্দু ঘুমাতে পারছে না, তোমাকে প্রতিদিন বলে আর তুমি ভুলে যাও। আচ্ছা, তোমার কি নাকের ঘ্রাণ শক্তি লোপ পেয়েছে? আমি তো সকালবেলায় মশার অ্যারোসল দিয়েছি। হ্যাঁ, একেই বলে খারাপ সময়। ঘরের ভিতর অ্যারোসল স্প্রে করেছে, অথচ মশার আনাগোনা বেড়ে গেছে। অ্যারোসল আর মশার কথা বলে কি হবে, সামান্য মানুষের উপর বিশ্বাস রাখতে পারছে না, আর সেখানে ওদের উপর বিশ্বাস। এজন্য তো আমি বলি সময় খারাপ যাচ্ছে, সরি, সময় ভালো যাচ্ছে না। আচ্ছা, আমি কি একটু বেশি খাই নাকি? কেন, তোমাকে কেউ বলেছে তুমি বেশি খাও? ইয়ে না, মানে তোমার তাকানোর দৃষ্টিভঙ্গি তেমনই মনে হচ্ছে যে কোন একটা পেটু খাওয়ার প্রতিযোগিতায় খাচ্ছে। আরে ওই যে, আরে ছোটবেলা তো অনেক দেখেছি, ধরে নাও কে একজন বাজি ধরলো, 5 মিনিটের মধ্যে 1 কেজি রসগোল্লা টপ টপ করে খেতে হবে মাত্র 5 মিনিটে। হ্যাঁ, 5,000 টাকা বেট। তখন হয় কি, ও 5 মিনিটের মধ্যে মিষ্টি খায় আর চারপাশে উৎসুক জনতা ওর দিকে হা করে তাকাতে। তো তোমার ওই তাকানোটা আমার কাছে ওরকমই মনে হচ্ছিল। আমার তাকানোর স্টাইল মোটেও ওরকম ছিল না, রোমান্টিক ছিল। আসলে দিনের আলোতে তো কখনো দেখি না, তো তাই আমার স্বামীকে দু চোখ ভরে দেখছিলাম। আচ্ছা, তুমি দিনে দিনে এত আনরোমান্টিক হয়ে যাচ্ছ কেন? ব্যবসা উন্নতি হচ্ছে, বড় হচ্ছে, তুমি আনরোমান্টিক হয়ে যাচ্ছ। তুমি তো এমন ছিলে না, তুমি অনেক রোমান্টিক ছিলে। সময় ভালো যাচ্ছে না ভাই, সরি, সময় ভালো যাচ্ছে না প্রিয়তমা। ব্যবসা টান টান, এদিকে বাড়ি করতেছি, হাতি পোষার মতো খরচ হয়েই যাচ্ছে। সে তো তুমি বুঝবো না, টেনশনে পালপিটিশন। আবার সময় কে ফোন দিল? কি ব্যাপার, আমি তোমাকে এতক্ষণ ধরে ফোন দিচ্ছি, তুমি ফোন কেন কাটছিলে? কি বউ সামনে, এজন্য ফোন করতে পারছো না? আরে না, আমার বউ তো আমার সামনে, বউর সামনে থেকে তো ফোনটা ধরলাম। বন্ধু, আমার বউ কিন্তু লাখে একটা। বউর সঙ্গে নাস্তা করছিলাম, গল্প করছিলাম। ও, তা বউ তোমাকে খাইয়ে দেয়নি? হ্যাঁ, মানে বউর হাতে না খেলে তো পেটই ভরে না। তাহলে মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে দিলাম না এই অসময়ে ফোন করে? সবই তোদের দোয়া, এমন একটা বউ পেয়েছি, খারাপ সময় সব প্রশ্নই ওঠে না। তা কি এখন রেখে দিবি না গল্প করবি? ও, তাহলে মনে হয় আমি তোমাকে ডিস্টার্ব করে ফেললাম। আর সময় তো তোমাদেরই, সময় ভালো হলে যা হয়। আচ্ছা, বিকেলে ফোন করবো, এখন রাখি। আচ্ছা, ঠিক আছে, তাহলে রেখে দে, পরে কথা হবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারি না, তুমি যখনই আমার সাথে কথা বলো সারাক্ষণই বলো সময়টা ভালো যাচ্ছে না, সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু তোমার এই বন্ধুরা যখন ফোন দিয়েছে তখন তুমি খুব সুন্দর করে মিথ্যা কথাটা বলেছো যে সময়টা ভালো যাচ্ছে। মানে আমি আসলে কারণটা বুঝি না, কেন বলো? আরে কি ব্যাপার, আমার এই ডিম মামলেট, তুমি জানো না ডিম পোস্ট আমি পছন্দ করি না, আমি ডিম মামলেট পছন্দ করি। তুমি ইদানিং আমার সঙ্গে প্রায় এই কাজটি করো, মানে ডিম মামলেটের জায়গায় ডিম পোস্ট নিয়ে আসো। যাও, এটা নিয়ে যাও, ডিম মামলেট নিয়ে আসো। আসলে হয়েছে কি, বাসায় পেঁয়াজ নেই, তাই বাধ্য হয়েই ডিমটা পোস্ট করতে হলো। প্লিজ আজকে এটা দিয়ে চালিয়ে দাও না, প্লিজ।
আসলে ওর সময়টা ভালোই যাচ্ছে না। সকালবেলা একটু মনের মতো নাস্তা করবো, সে সুযোগটাও নেই। বিরক্তিকর নাস্তা দিয়ে যাত্রা শুরু হলো। না জানি আজকে সারাদিনটা আমার কিভাবে কাটে। আচ্ছা তো পরে কথা বলি। ওয়ালাইকুম আসসালাম। এই সোনামের মিয়া, ও মজা করে নাস্তা খাওয়া হচ্ছে। হ্যাঁ, একেই বলে সময়। সময় ভালো যাচ্ছে তো? স্যার যে কি বলেন না স্যার, আমরা গরিব মানুষ, এই কোনোভাবে খেয়ে পরে আর কি বেঁচে আছি স্যার। তোমরাই ভালো আছো, আমাদের সময় ভালো যাচ্ছে না। এই যে দেখো, সকালবেলা পরোটার সাথে সবজি আর প্রিয় ডিম অমলেট দিয়ে নাস্তা করছো। এত টাকা ইনকাম করি, তবু সকালবেলা নাস্তার সময় প্রিয় ডিম অমলেটটা জুটলোই না। একেই বলে সময়। সময় খারাপ গেলে যা হয়। স্যার দেন তো, ব্যাগটা দেন তো। চলেন আপনাকে রিক্সায় আগাই দিয়ে আসি। কেন গ্যারেজ থেকে গাড়ি দিয়ে যায়নি? স্যার আমি আগেই বলেছিলাম স্যার, আপনার পুরাতন গাড়ি নেওয়ার দরকার নেই স্যার। দেখছেন তো স্যার, যে কয়দিন গাড়িতে চড়ছেন তার থেকে বেশি সময় স্যার ওই গাড়ি গ্যারেজেই পড়ে থাকে স্যার। গাড়ির দোষ না, সময়। সময় ভালো যাচ্ছে না ভাই, গাড়ি তো বারবার নষ্ট হবে। স্যার যে কি বলেন না স্যার, আপনার যেভাবে দিন দিন উন্নতি হচ্ছে স্যার, আপনার গাড়ি আছে, বাড়ি হচ্ছে, ব্যবসা বড় হচ্ছে স্যার, আর লোকজন স্যার আপনার উন্নতি নিয়ে আলোচনা করতেছে স্যার। এরপর বলতেছেন স্যার আপনার সময় ভালো যাচ্ছে না। মানে যে হার উন্নতি হওয়ার কথা সে হার তো হচ্ছে না। সময় ভালো যাচ্ছে না রে ভাই। দেখো, রিক্সা দেখো। তুই আছিস কেমন? আমি ভালো আগে বই সেই ডেকারেশন কত অফিস খুব সুন্দর হয়েছে বন্ধু। আর বলো না দোস্ত, সময় ভালো যাচ্ছে না। টেনশন আর টেনশন, ইনভেস্টের টেনশন, ব্যবসার টেনশন, বাড়ি বানানোর টেনশন। সময় ভালো যাচ্ছে না। কি যে বলিস না, ছিল তোর ছোটখাটো বিজনেস, এখন কত বড় বিজনেস, আর তুই বলছিস সময় খারাপ যাচ্ছে, এটা কোনো কথা? বন্ধু, সময় ভালো গেলে কি সকালবেলা নাস্তার টেবিলে মামলেটের পরিবর্তে পোস্ট ডিম খেতে হয়? আর দেখো, গাড়ি থাকতেও রিক্সায় করে অফিসে আসতে হয়। একে বলে সময় ভালো যাচ্ছে না ভাই। কি যে কি ব্যাপার, তোমরা একজন বলতে চাও না দুইজন বলতে চাও? স্যার একটা আবদার ছিল আপনার কাছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, একটু অপেক্ষা করুন। বন্ধু, আমার কিন্তু একদম সময় নেই বুঝছিস, আর আমার আজকে অনেক কাজ আছে। আমি 10 দিনের জন্য আসছি, সেটা তো তুই জানিস। এই নে তোর 1 কোটি টাকা, ঠিক আছে? 80 লাখ টাকা ইনভেস্ট করছিস, 2 মাসের মধ্যে প্রফিট সহ 1 কোটি টাকা। এটাকেই বলে কপাল। কিন্তু বন্ধু, আমি তো একটু বেশি আশা করেছিলাম। মানে কম হয়ে গেছে? না দেখো, 80 লক্ষ টাকা ইনভেস্ট করে মাত্র 2 মাসে 20 লক্ষ টাকা, এটা তো আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেট থেকে তুলে নিতে পারতাম। কিন্তু আমি তো ইনভেস্ট করেছি ইটালির শেয়ার মার্কেটে, সেখান থেকে তো একটু প্রফিট বেশি হওয়ার কথা, তাই না? সময় ভালো যাচ্ছে না ভাই। সময় ভালো যাচ্ছে না বন্ধু, শুকরিয়া আদায় কর, শুকরিয়া, বুঝিস না? ভবিষ্যতে হইব তা না, যা পাইছিস আলহামদুলিল্লাহ, 2 মাসে 20 লাখ টাকা। তো শোন, আজকে আমার সময় নেই, তো একদম আমি তাহলে উঠি। তুই নাস্তা করবি, লাঞ্চ করবি, তারপর যাবি। কালকে 10 টাকা দিয়েছি, কালকে তোর মাসকে টাকা। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো ভালো থাকিস। থাকো। ভালো, কি বলতে এসেছো? স্যার আপনার কাছে আমাদের একটা আবদার ছিল। এই, তুমি কোনো কথা বলবে না, তুমি গুছিয়ে কথা বলতে পারো না, তুমি বলো। ঠিক আছে স্যার, আমি বলছি। স্যার আজকে আমাদের কবির ভাইয়ের জন্মদিন। তা স্যার অফিসে যারা কাজ করে সবাই তো বিভিন্ন জায়গায় থাকে, আর স্যার অফিসও 5টার পর ছুটি হয়ে যাবে। তাই স্যার ভাবছিলাম 5টার পরে অফিসে সবাই মিলে যদি কেকটা কেটে। এই জন্য তো বলছি আমার অফিসটা ভালোভাবে চলছে না।
কোনো ডিসিপ্লিন নেই, যে যার মতো খাম খেয়ালি পরে ব্যস্ত। হ্যাঁ, তার আগে বলো তো, তোমরা দুইজন একসঙ্গে ছাড়া আমার রুমে কখনোই আসো না কেন? না স্যার, আসলে এই, তোমাকে কথা বলতে নিষেধ করেছে না? তুমি তো গুছিয়ে কথা বলতে পারো না। মিতু, তুমি বলো। স্যার আসলে কবির ভাই তো আপনার রুমে একা আসতে ভয় পায়। আপনি তাকে তেমন একটা পছন্দ করেন না, মাঝে মাঝে বকাঝকা করেন, তাই স্যার খুব ভয় পায়, আর সেজন্য আমাকে সাথে করে নিয়ে আসে। দল পাকানো হচ্ছে না? দল পাকানো হচ্ছে। জন্মদিন পালন হবে আমার অফিসে, এটা কি পার্টি সেন্টার পেয়েছো? হ্যাঁ, এমনিতে ব্যবসায় আয় রোজগার নেই, অফিস ভালো যাচ্ছে না, সময়টা খারাপ যাচ্ছে, আর অন্য এসেছে অভিনব সব আবদার নিয়ে। চোখের সামনে থেকে চলে যাও। স্যার হ্যাঁ, কিসের স্যার? আর তোমরা দুইজন কখনো একসঙ্গে আমার রুমে আসবে না, এক একজন করে আমার রুমে আসবে। তোমার না জন্মদিন? সবার আগে কবি তুমি আসবে, তুমি আগে এসে আমার সঙ্গে কথা বলবে, ঠিক আছে? না স্যার, আমার আগেও কখনো জন্মদিন পালন হয়নি, আর এবারও হবে। আর স্যার, আমাকে স্যার আপনার সামনে একা আসতে বলবেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তোমরা। সময় ভালো যাচ্ছে, অন্য অফিসে পার্টি করবে, জন্মদিনের পার্টি। এমন বাজে লোক আমি জীবনেও দেখিনি। 80 লাখ টাকা ইনভেস্ট করে 1 কোটি টাকা পেয়েছে, তারপরও বলছে যে তার সময়টা নাকি ভালো যাচ্ছে না। একটু আসতে বলেন না স্যার, তো শুনলে। আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আস্তে আস্তে কথা বলেন, মেরুদণ্ডহীন পুরুষ। নেহা, নেহা, নেহা! কি হয়েছে, এত জোরে জোরে চিৎকার করছো কেন? তা কি করবো আমি? সকালবেলা তোমাকে আমি টাকা দিলাম বাজার করার জন্য, যে ইলিশ মাছ বাজার করবে, আমি আজকে মজা করে খাবো। দ্রুত বাইরে থেকে বাসায় আসলাম, কই কই ইলিশ মাছ কোথায়? কি রান্না করেছো? হ্যাঁ, ডাল আর ডিম ভাজি। তো এগুলো দিয়ে কি খাওয়া যায় না? হ্যাঁ, খাওয়া যায়, যাবে না কেন? মনে করো তুমি কোনো বাড়িতে গেছো দাওয়াত, তার মানে দাওয়াত মানে কি স্পেশাল আইটেম গুলো থাকবে। এখন আরাম করে যখন বসলে খেতে, তারপর থেকে নরমাল খাওয়া, তখন তোমার কেমনটা লাগবে? ঠিক আমার তেমনটাই লাগছে। ও, তুমি বাসায় দাওয়াত খাওয়ার নিয়তে এসেছো আর এসে দেখেছো নরমাল খাবার। শোনো, আজকের বাজারের টাকাটা যেটা ছিল সেটা বাঁচিয়ে আমি কিছু ছাদের জন্য গাছ কিনেছি, কারণ তুমি বাসায় কোনো টাকা পয়সা রেখে যাও না, তাই ভাবলাম একদিনের টাকা বাঁচিয়ে কিছু গাছ কিনি, তাতে মন্দ হয় না। আচ্ছা তুমি কেমন লোক বলো তো, বাসায় একটা টাকা পয়সা রেখে যাও না, আর শুধু বলো সময় ভালো যাচ্ছে না। আরে বাসায় টাকা রাখা মানে তো রিস্ক, এই চুরি হতে পারে, আবার অপব্যয়ও হতে পারে। মানে বউয়ের কাছে টাকা রেখে যাও অপব্যয়? না, তা হবে কেন? আসলে টাকা তো আমি ব্যবসায় ইনভেস্ট করছি, ব্যবসা থেকে এক ব্যবসা থেকে আরেক ব্যবসায় টাকা শুধু হাত বদল করছি, করতে করতে প্রফিট আসছে। সেই প্রফিট মানে এগুলো কার জন্য? তোমার আমার, আমাদের সুখের জন্য, তাই না? আর তারপরও ব্যবসা যে টানাটানি চলছে না, সময় তো ভালো যাচ্ছে না। আমার কাছে থাকলেই তোমার সময়টা ভালো যায় না, আর সবার কাছে তোমার সময়টা খুবই ভালো যায়। আমি এগুলো বুঝি, আমি কিন্তু এগুলো বুঝি। কি যে বলছো, এই খাবার তো মধুর খাবার আমার। হ্যাঁ, এই যে গরম ভাতের সাথে এই ডাউল আর ডিম ভাজি এত প্রিয়, কতদিন যে এভাবে খাই না। কখনো কখনো ফুলের ঘ্রাণও ভালো লাগে না, কারণ তুমি আমার ইলিশ মাছের স্বাদ কেড়ে নিয়ে এখানে দাঁড়িয়ে আছো। আচ্ছা, আমি না ওর বউকে নিয়েই পারি না। আরে বাবা, তুমি গাছ পছন্দ করো, ফুল পছন্দ করো, ঠিক আছে, যাও পার্কে যাও, ফুল দেখে আসো, ঘ্রাণ নিয়ে আসো। না না, টাকা নষ্ট করে এই ছাদে বাগান করেছে না, ছাদ বাগানে কি দরকার?
তোমার মতো কর্কশ লোকের মতে এইটাই ভাবা স্বাভাবিক। কিন্তু সৌন্দর্যের কিছুই বোঝো না। তোমার সৌন্দর্য তো সবকিছু টাকা পয়সা। আচ্ছা, এতই যদি তোমার টাকা পয়সা প্রিয় হয় তাহলে কষ্ট করে ইনকাম করে কি দরকার? মাঝে মাঝে ব্যাংকে গিয়ে টাকা পয়সা দেখে আসো না। মানে তুমি তো কখন এলে না বুঝতেই পারিনি। আমি এমনি মানে এমনি মজাক করছিলাম, মানে ওই এই টেস্ট করছিলাম। ওই যে লোকে বলে না যে এই গাছেরও প্রাণ আছে। কি সুঘ্রাণ! শোনো, তার থেকে ভালো তুমি হসপিটালে যাও, নিজেকে টেস্ট করো। যার মধ্যে সৌন্দর্য বোধই নেই সে কি আসলে জীবিত না মৃত? চত্বর। মেয়ে মানুষ না মেয়ে মানুষ, বউ হোক আর অন্য কিছু। এই যে ফুল, তোমার ভিতর আর আমার বউর মধ্যে কোনো পার্থক্য নেই। একটা পার্থক্যই আছে, আমার বউ একটু ভালো রান্না করে আর দুটোর পিছনে অর্থ ব্যয় করে। সে কি একসঙ্গে তো দুটো ডিম মামলেট? বাজে কোথায়? মানে তুমি প্রতিদিন যে আইটেম করো সেটা কোথায়? সেটা নেই, কারণ আমি অনেক ভেবে দেখেছি তোমাকে যাই করে খাওয়াই না কেন আমি সমালোচনার পাত্রী হই। তোমাকে এটা ওটা অনেক কিছু রান্না করে খাওয়াই, কিন্তু কখনোই প্রশংসার পাত্রী হই না। হ্যাঁ, আর তোমাকেও হচ্ছে ওই সেদিন আমি কি ডিম পোচ দিলাম, ডিম মামলেটের পরিবর্তে সমালোচনার পাত্রী হয়ে গেলাম। এখন থেকে আমি চিন্তা করেছি তোমাকে বেশি বেশি করে ডিম ভেজে খাবো, তাহলে সংসারের টাকাটা সেভ হবে। এক জিনিস বেশি দিন ভালো লাগে না, তবে তুমি আজকে যেটা করছো না এটা হচ্ছিল যুগোপযোগী। তবে এটা ফিক্সড করলে না কদিন পরে এটা আবার বিরক্ত লাগবে। আমার তো মনে হচ্ছে আমাকেই এখন তোমার ভালো লাগে না, অনেকদিন হয়ে গেছে না সংসারে। ছি 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 ছি, তুমি হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, এটা তুমি কেমন কথা বললে? আরে তুমি আমার সংসার আসার পর থেকে আমার ব্যবসায় তো উন্নতি শুরু হয়েছে, যদিও সময়টা ভালো যাচ্ছে না। আমার যেভাবে তরতর করে উন্নতি হওয়ার কথা সেভাবে হচ্ছে না, কিন্তু তুমি আসার পর থেকে অনেক উন্নতি হয়েছে। যদিও সময়টা ভালো যাচ্ছে না, তবে এর থেকে আরো ভালো হবে, আমি বিশ্বাস করি। হ্যাঁ, আর তাই তো বলছি একটু ভেরিয়েশন আনতে হবে। ভেরিয়েশন আনা উচিত না, স্পিড কমে গেলে চার্জ দিয়ে স্পিড আনতে হয়, ঠিক আছে? তুমি মনে হয় আমাকে একটু অন্য কিছু ইঙ্গিত করছো। আরে এত সুন্দর লক্ষ্মী বউ কি পৃথিবীতে দ্বিতীয়টি হয়? শোনো, আর চাপা মারতে হবে না। আর আজকে কিন্তু বিকেলে তাড়াতাড়ি আসবে, আমার একটু কেনাকাটা আছে, আমি শপিং এ যাবো তোমাকে নিয়ে। কি বলছো? আরে বিকেল বেলা আজ? আরে আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি কিভাবে আসবো? তুমি এটা আমাকে আগে বলবে না? তুমিও না। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আমি দেখতে কি এতটাই অসুন্দর কালো যে আমাকে তুমি বাইরে নিয়ে যেতে তোমার আপত্তি হয়? যখনই আমি বলি আমি বাইরে যাব তখনই তুমি বলো তোমার মিটিং আছে। কেন? আচ্ছা, তোমার কত লাগবে বলো তো? আপাতত 5,000 হলেই চলবে, আর বাকি থাকলে নেক্সট ফ্রাইডেতে যাব। বউয়ের সাথে মার্কেট করা মানে আমি বুঝি। এখন 5,000 টাকা দিয়ে বেঁচে গেলাম, সাথে থাকলে এক্সট্রা আরো কত কিছু, কিন্তু এটা কিন্তু ওটা কিন্তু 5,000-এর সাথে আরো 5,000 লাগতো। খুব বাচ্চা বেঁচে গেছি রে বাবা। এই যে হ্যালো, কি ভাবছো তুমি? তুমি কি আমাকে টাকাটা দিতে চাচ্ছ না? আরে কি বলো, লক্ষ্মী বউ মাত্র 5,000 টাকা চেয়েছিলাম, দিব না? আরে 5-10,000 টাকা তো পকেটের মধ্যেই থাকে। না না না, এই টাকাটা রাখো, যা মন চাই কেন, ঠিক আছে? আর থ্যাংক ইউ। কিসের জন্য? একসঙ্গে দুটো ডিম ভাজি খাওয়ানোর জন্য, খুব টেস্ট হয়েছে। থ্যাঙ্কস ফর এ বিগ সারপ্রাইজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই সালাম মিয়া, আজকে নাস্তা হয়নি, আবার দাঁড়িয়ে রয়েছো? স্যার ওই যে গাড়ি গ্যারেজ থেকে দিয়ে গেছে স্যার, চলেন আমি দরজা খুলে দেই, আপনি আরাম করে বসবেন, চলেন। এটা কি হাত স্যার? আমি কেমন হাত দিয়ে গাড়ির দরজা খুলতে পারবো না? না, পারেন স্যার, কিন্তু স্যার এটা তো নিয়ম স্যার। এই ধরেন স্যার, আপনার এই পুরো বাড়ির দায়িত্বে আমি আছি স্যার। সারাদিন কি করি না করি স্যার, আপনি তো স্যার কিছুই দেখেন না।
এখন যদি সকালবেলা এসে এখানে দাঁড়িয়ে থেকে আপনার যদি গাড়ির দরজা না খুলে দেয় স্যার আমি, তাহলে স্যার আপনি কি ভাববেন? আমি কোনো কাজই করি না স্যার, দায়িত্বহীন স্যার। এই জন্য স্যার সকাল বিকেল স্যার দরজা খোলা স্যার, এটা আমার এখন দায়িত্ব। আর আপনি তখন ভাববেন যে আমি অনেক দায়িত্ববান স্যার। চলেন স্যার। কিন্তু সুলাইমান মিয়া, আমি তো আজকে গাড়ি নিয়ে যাব না, আজকে আমি রিক্সায় করে যাব। আসলে কি জানো, এই গাড়িটা না আমার সাথে ঠিক ম্যাচ করছে না। এই যেমন ধরো, দুদিন পর পরই গাড়িটা আবার গ্যারেজে পড়ে থাকে। আজকে আমি গাড়িটা নিয়ে বের হলাম, নষ্ট হলো, কিন্তু গাড়িটা আমি সারতে পারবো না। এর যে একটা বাজেট আছে না, এই মাসের বাজেটটা শেষ হয়ে গেছে, আবার নেক্সট মান্থের জন্য অপেক্ষা করতে হবে। তাই ভেবেছি এই মাসে গাড়ি আর নেবো না, এ মাসে রিক্সায় করে যাব। স্যার যে কি বলেন না স্যার, গাড়ি দেখতে স্যার আপনি রিক্সা দিয়ে যাবেন, আর তাছাড়া স্যার এত হিসাব করলে কি চলে স্যার? সুলাইমান মিয়া, যার যার হিসাব তার তার কাছে। এই যেমন ধরো, তোমার কাছে মনে হচ্ছে আমার অনেক ইনকাম, অনেক টাকা, আর আমার কাছে কি মনে হয় জানো, আমার আশেপাশে যারা আছে না, তাদের অনেক ইনকাম, তারা এই যাচ্ছে আর আমি এই যাচ্ছি। সময়টা ভালো যাচ্ছে না ভাই। তাহলে কি স্যার রিক্সা ডেকে দিব? তোমাকে ডাকতে হবে না, আমি নিজেই রিক্সা ডেকে চলে যাব। তুমি তোমার ডিউটি পালন করো। বাহ, চারতলা ভালোই তো করে ফেললি। না রে বন্ধু, 4 তলা কাজের টার্গেট নিছি, কিন্তু 8 তলার টাকা চলে গেল। তা তো এখন শেষই করতে পারতেছি না। ব্যবসার অবস্থা ভালো না, যে প্রফিট আশা করছিলাম তা তো পাইনি। এই যে তোর সাথে যে শেয়ার বাজারে ইনভেস্ট করেছি, ওই যে প্রফিটটা পেয়েছি, ওই প্রফিটের জন্য তো বিল্ডিংটা একটু কন্টিনিউ করতে পারতেছি। তুই না কি যে বলিস। আচ্ছা দোষ, কাজ করলে কেমন হয় বলতো? মনে কর শেয়ার বাজার প্রতি তোর তো ভালো কাজ হয়েছে না? একটা বড় অ্যামাউন্ট যদি আমার দেশ, আর সেই টাকাটা যদি আমি শেয়ার বাজারে কাজে লাগাই, সেখান থেকে যে প্রফিটটা আসবে সেটা দিয়ে তো তোর বাড়ি হয়ে গেল। কথা তো তুই খারাপ বলিস নাই, কিন্তু আমার সব টাকা যদি তোকে আমি মানে শেয়ার বাজারে ইনভেস্ট করি, তাহলে তো আমার ব্যবসা টান পড়বে। তাছাড়াও ব্যাংক থেকে তো একটা লোন নিয়েছি, ওটাও তো প্রতি মাসে মাসে দিতে হয়। কি করা, 6 মাসের বাড়ির কাজ 2 বছরে না, তবে 3 বছর হইব। না না, এতদিন ওয়েট করা যাবে না। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা তোর শেয়ার বাজারে তো কোনো রিস্ক নেই তাই না? 2 মাসের মধ্যে তো প্রফিট আসলো। তুই কি এর আগে প্রফিট পাচ্ছিস না? 2 মাসের মধ্যেই তো পাইছিস, কোনো ঝামেলা হইছে? না না, তুই না, আমাকে একটু সময় দে না ভাবার টাবার দে। সরি রে। হ্যালো, কি ব্যাপার, কোথায় তুমি? আজকে না আমাদের দেখা করার কথা, আমি না তোমাকে বললাম যে আমি কিছু কেনাকাটা করব। ও মাই গড, আমি না একদম ভুলে গিয়েছিলাম। আর বলো না, আমার বিল্ডিং এর কাজ হচ্ছে তো, একটু কাজগুলো দেখতে এসেছিলাম। ও, তুমি তো এখন অনেক বড় লোক হয়ে গেছো, শুধু টাকা ইনকাম করতেছো তাই না? আর শোনো, এসব টাকা ইনকামের কথা না আমাকে বইলো না। আমার হাজবেন্ড কিন্তু প্রাচীনকাল থেকে বড় লোক, ও বাংলাদেশেই থাকে না, বেশিরভাগ টাইমে বিদেশে থাকে, বুঝছো? এখন তুমি আসবে কিনা বলো। আরে কি বলো, আসবো না মানে? তুমি বলেছেন আমি আসবো না? কোন মার্কেটে আছো বলো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি, ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, কে ফোন করছিল? আরে আছে, তুই চিনি না। দোস্ত, তোর গাড়ি চাবিটা দাও তো। আমার গাড়ি চাবি মানে তোর গাড়ি কই? আর বলিস না, আমার গাড়ি তো বাসায় রেখে এসেছি, মানে এখন তোর গাড়িটা একটু দে। আর যদি প্রবলেম থাকে তো গাড়ি দেওয়ার কোনো দরকার নেই, আমি অন্য একটা গাড়ি ম্যানেজ করে চলে যাবো। অন্য গাড়ি মানে আমি থাকতে? আমি বলছি আমার প্রবলেম, সমস্যা নেই, ড্রাইভার কাছে চাবি দেওয়া আছে। তুই কই যাবি, কে ফোন দিছে, কাল্লা দেখা করতে যাবি, বল সমস্যা কি? না 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 দোস্ত, একদম পার্সোনাল বিষয়, একদম বলা যাবে না, তোকে নিয়েও যাবে না, কোনো সুযোগ নেই। তো একটা কাজ কর না, তুই আমার অফিসে যে বস, আমি জাস্ট ঘন্টা খানেকের মধ্যেই ফিরে চলে আসবো। হ্যাঁ, হ্যাঁ, আমার গাড়িও গেল।
আমার না ভাবতে হবে, তোমার মতো একটা বোকাশোকা ছেলে আজ এত বড় ব্যবসা, কি বোকাটাই না তুমি ছিলে। মানুষের সবসময় একরকম থাকে, অবস্থান বদলায়, সময় চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আমার সময় ভালো যাচ্ছে, এটা সত্য, কিন্তু একটা সময় খুব খারাপ ছিল। এখন আমি বড় একজন ব্যবসায়ী হয়েছি, তবে আমার ইচ্ছে কি জানো, আমাদের এই দেশে হাতে গোনা কয়েকজন প্রতিষ্ঠিত ব্যবসার মধ্যে আমি একজন হব। সেদিন অপেক্ষায় আছি। আপনি সেটা পারবেন আমি জানি, আর আপনার চেহারার মধ্যে না খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার চেহারায় মানুষ যখন অনেক ভালো থাকে, অনেক ভালো সময় কাটে, হুম তখন তার চেহারার মধ্যে একটা আনন্দের ছায়া ফুটে ওঠে। আর আমি আজকে তোমার চেহারার মধ্যে সেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমার গাড়ি আছে, বাড়ি হচ্ছে, বিদেশে বিজনেস করছি, অনেক কষ্ট করেছি, তবে এই দিনটার জন্য না অপেক্ষা করছি না। আচ্ছা আমরা শুধু বকবক করছি, কিছু খাবো না? আমার কিন্তু খুব ক্ষুধা পেয়েছে। অবশ্যই আমরা দুজন লাঞ্চ করব, চলো। আচ্ছা শোনো, আমার না আরো কিছু কেনাকাটা আছে, আমরা লাঞ্চ করে আরো কিছু কেনাকাটা করবো, ঠিক আছে? খাবার নেই। নেহা, 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 নেহা। ও, রাতের খাবার টেবিলে রাখুন। বাহ বাহ, ঠিক আছে। এতগুলো ডাকছে, টাকার উত্তর নিচ্ছ না, সমস্যাটা কি? কি হয়েছে বলবো তো? ও, বুঝতে পেরেছি। আজ শপিং এর জন্য টাকা দিয়েছিলাম, ওই টাকায় তো শপিং কমপ্লিট হয়নি। এই তো, ঠিক আছে, টাকা লাগলে আরো দিব, সমস্যা কি? কি ব্যাপার, তুমি আজ শপিং এ যাওনি? গিয়েছিলাম। মানে তাহলে টাকা ফেরত দিচ্ছ কেন? তুমি কি শপিং করনি? শোনো, একজন ওয়াইফের কাছে তার হাজবেন্ড হচ্ছে একজন আদর্শবান পুরুষ, বলতে পারো রিয়েল লাইফের হিরো। সে কারোর সাথে তার স্বামীর তুলনা করতে চায় না। একজন স্বামীর বেলা কি সেটা হওয়া উচিত না? আমি তোমার কথার আগামাতে কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে খুলে তো বলবে। তোমার অনেক দোষ আমার চোখে পড়ে, কিন্তু সেগুলো আমি এড়িয়ে যাই। তোমার অনেক টাকা, কিন্তু তুমি মধ্যবিত্তের মতো গুনে গুনে আমাকে টাকা দাও, সেটাও আমি মেনে নিয়েছি। তুমি কারণে অকারণে অনেক দোষ ধরো আমার, সেটাও আমি মেনে নিয়েছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি বিয়ের আগে কোনো প্রেম করিনি। আমার প্রেমিক বলো, স্বামী বলো, সবই তুমি। তোমার অনেক গুণ আছে, তোমার উপরে ওঠার ইচ্ছাও আছে, আমাদের অনেক উন্নতিও হচ্ছে, কিন্তু তুমি সব সময় আমাকে একই কথা বলো, সময়টা ভালো যাচ্ছে না। কিন্তু আজ আমি এই কথার অর্থ বুঝতে পেরেছি। সমস্যাটা হচ্ছে আমি, আমার সাথেই তোমার সময়টা ভালো যাচ্ছে না, কিন্তু যাদের সাথে যাচ্ছে তাদের সাথে তুমি ঠিকই গল্প করো, ঠিকই ভালো থাকো। তুমি কি আমাকে নিয়ে কোনো সন্দেহ পোষণ করছো? আমি মার্কেটে গিয়েছিলাম, তুমি কখনোই আমাকে মার্কেটে নিয়ে যাও না, কিন্তু অন্য কারোর সাথে ঠিকই তুমি টাইম পাস করো, ঠিকই তাদেরকে মার্কেটে নিয়ে যাও। আমি ওয়াইফ হিসেবে কি এটা আশা করতে পারি না? আমি কখনোই তোমার কাছে এগুলো পাই না। তার সাথে গল্প করে এখন তোমার বেস্ট সময়টা কাটাচ্ছ, কিন্তু আমাকে বলছো তোমার সময় ভালো যাচ্ছে না। সমস্যাটা আসলে কোথায় বলো তো? আরে এখন আমি বুঝতে পারছি, ও তো আমার ভার্সিটির ফ্রেন্ড, ও আমাকে ফোন করেছে আমার সঙ্গে দেখা করবো না। আচ্ছা, আমার পার্সোনাল লাইফে যতই প্রবলেম থাকুক ওর কাছে কি আমি তাই বলবো? হ্যাঁ, ও যে জিজ্ঞেস করছিল আমি বলছো সবকিছু ভালো চলছে, এটা দোষের কই দেখলে? তুমি বাইরে থেকে খেয়ে এসেছো, আবার ঘরে এসে খাবার যাচ্ছ, মানে কি অভিনয় করছো? আরে কিসের অভিনয়? মানে রাতে তোমার হাতের রান্না না খেলে আমার কি ভালো ঘুম হবে? হবে না। আর বাইরের খাবার টাবার তো পেট ভরে না, ওগুলো হচ্ছে খাওয়ার জন্য খাওয়া। চলো চলো, আসো আসো। আমি রান্না করি, আমার ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো। ও রান্নাই করো, তারপরে তুমি খেয়েছো? তুমি খেয়েছো না, ওতে আমার পেট ভরে গেছে। কিছু বলবে? স্যার আমার ব্যাপারে না, আমি কবির ভাইয়ের ব্যাপারে কথা বলবো। তোমার কবির স্যারের কি টনসিল অপারেশন হচ্ছে, নাকি কোনো শোকে বাকরুদ্ধ হয়ে গেছেন যে তার কথা তোমাকেই বলতে হবে?
স্যার আপনি হয়তো জানেন কিনা, আমাদের অফিসের মধ্যে কবির ভাই হচ্ছেন সবচেয়ে ব্রিলিয়ান্ট। ওনার প্রেডিকশন বিশেষ করে আমাদের এই ব্যবসায় অনেকটাই মিলে যায়। উনি একটু বোকাশোকা হলেও স্যার ব্যবসার সম্পর্কে খুবই অভিজ্ঞ। আর তাছাড়া স্যার মাঝে মাঝে উনি আপনাকে যেসব পরামর্শ দেয় এসব স্যার আমাদের ব্যবসার জন্য খুব কাজে আসে। তোমাকে একটা কথা বলি, বসের চেয়ে একই অফিসে যদি স্টাফরা ব্রিলিয়ান্ট হয়ে থাকে, বস কিন্তু তাকে কড়া শাসনে রাখে, কারণ বস ইজ অলওয়েজ রাইট। এবং অফিসের বড় বস সবসময় চান তার স্টাফরা মেধাবী হোক, কিন্তু মেধার স্বীকৃতি দিতে চান না, তাহলে আর বসগিরি থাকে না। যাও, বোকা লোকটাকে ডেকে নিয়ে আসো। স্যার আপনি ওনাকে বকাঝকা করবেন না তো? যদি বোকার মতো কথা না বলে তাহলে তোর বকাঝকা করবো না। যা। তো মিস্টার কবি সাহেব কি বলতে চান বলুন। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে আপনি আপনার বিশাল অঙ্কের একটা টাকা আমাদের রিজার্ভ ফান্ডে যেটা জমা আছে এই টাকাটা ইনভেস্ট করতে যাচ্ছেন বাইরের কোম্পানিতে। স্যার এদিকে অলরেডি আমাদের অনেক অ্যামাউন্টের একটা পেন্ডিং অর্ডার পড়ে আছে, যেটা স্যার আমাদের ক্লায়েন্টের কাছে ডেলিভার করতেই হবে। আমি বলি কি স্যার, আপনি কি একটু অল্প পরিমাণে টাকা ইনভেস্ট করতে পারেন না? তার ফলে হবে কি, আমরা আমাদের যে পেন্ডিং অর্ডারগুলো রয়েছে এগুলো তো আমরা ট্রান্সফার করতে পারবো ক্লায়েন্টের কাছ থেকে, একটা তো প্রফিট পাবোই, এর পাশাপাশি যে টাকাটা আপনি ইনভেস্ট করেছেন ওটারও একটা প্রফিট আসলো। দিন শেষে স্যার আমরা একটা বড় অ্যামাউন্টের প্রফিট পাবো আমাদের কোম্পানির জন্য। আমি ছোট্ট অবস্থান থেকে আজকের অবস্থায় এসে পৌঁছেছি। আমার কাছে একটা কথা পরিষ্কার, নো রিস্ক নো গেইন। ব্যবসায়িক হিসেবে আমি কখনো কোনো ভুল করি না। আমার রিজার্ভ ফান্ড শূন্য করে বাইরে ইনভেস্ট করতে যাচ্ছি, অধিক মুনাফা হবে সেটা আমি জানি। এবং একই সঙ্গে আমার ব্যবসায়িক যে পার্টনারগুলো আছে, সাপ্লাই দিতে গেলে আমার একটা আর্থিক সংকটের মধ্যে পড়বো। হ্যাঁ, আমি হয়তো একটু টেনে টেনে ওভারকাম করতেই পারবো, কারণ সে চিন্তা ভাবনা করে রেখেছি। আর আপনাকে থ্যাঙ্কস, আমার অফিসের এই বিষয়গুলো নিয়ে আপনি এতটা সিরিয়াস। আপনার কাজে মন দিন, আমার ভাবনাটা আমাকে ভাবতে দিন। স্যার তাহলে আমরা আসি স্যার। আমার না একটা জিনিস খেয়ালই হয়, এতদিন পর আজ আমার চোখ গেছে। বলো তো কি দেখেছো? পর্দাগুলো দেখো, দেখো কি ময়লা হয়ে গেছে। আর এই দেখো তোর সুন্দর একটা ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলকে এখন চলে? তোমার বেডশিট, বিছানা এগুলো তো সব ওল্ড মডেল হয়ে গেছে, এগুলো তো চেঞ্জ করতে হবে। কেন করো না বলো তো? হ্যাঁ, আর আমার কথা যদি বলো, আমি তো সারাদিন ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকি, আমার সংসারের দিকে তো মনই থাকে না। এগুলো তো তোমার দায়িত্ব। যাও, ঠিক আছে, আমি নেক্সট উইকে সব কিছু একদম চেঞ্জ করে ফেলবো। হ্যাঁ, আজকে না আমাদের বিয়ের পরের কথা খুব মনে পড়ছে। তুমি আর আমি প্রায় রাতে আমরা দুজন হাঁটতে বের হতাম। হ্যাঁ, অনেকটা পথ দুজন হাঁটতে হাঁটতে আবার ফিরে আসতাম। তাই তো, আজ কতদিন হয়ে গেল আমরা দুজন রাতের বেলা হাঁটতে যাই না। আচ্ছা, মেয়েরা কি শপিং এ হাজবেন্ড ছাড়া যায়? তারা কি শপিং এ মজা পায়? তুমি কেন আমাকে নিয়ে যাও না? আমি কিন্তু প্ল্যান করে ফেলছি, আগামী শুক্রবার আমার কোনো মিটিং টিটিং থাকবে না, সব বাদ। ওই দিন শুধু আমি তোমাকেই সময় দেবো। তুমি আর আমি সারাদিন টোটো কোম্পানির মধ্যে ঘুরবো, শপিং করবো ইচ্ছা মতো, বাইরে খাওয়া দাওয়া করে তারপর আমার বাসায় ফিরে আসবে। আমি কিন্তু ডিসিশন ফাইনাল করেছি, ঠিক আছে? আরে বাবা, প্রমিস করলাম আমি তোমাকে নিয়ে শপিং এ যাবো, প্রমিস, নেক্সট ফ্রাইডে। আচ্ছা তুমি এখন হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার নিচ্ছি। কি হলো আবার? শোনো না, আমার জীবনের কিছু গল্প তোমাকে বলি। গল্প বলতে এটা বাস্তব, হয়তো কারো কাছে গল্প, আমার কাছে স্মৃতি। ভার্সিটি লেভেলে না খুব কষ্ট করে বড় হয়েছে, তুমি তো খুব ভালোই জানো আমরা খুব গরিব ছিলাম। আমার বাবা গ্রাম থেকে সামান্য কিছু টাকা পাঠাতেন, আমি সেই টাকাতে ভার্সিটি লেভেলে খুব কষ্ট করে দিন যাপন করেছি। ভালো একটা পোশাক কখনো পরতে পারিনি, অথচ আমার আশেপাশের
সহপাঠী, বন্ধু বান্ধব যারা ছিল তারা অধিকাংশ ছিল বড়লোক ঘরের সন্তান। ওদের পোশাক আশাকের সাথে আমি না মাছ করতে পারতাম না, একসঙ্গে যেতেই পারতাম না। নিজেকে মনে হতো আমি কেন গরিব, ওরা বড়লোক, আমি কেন গরিব, আমার কেন ভালো পোশাক নেই। আর গরিব হয়ে থাকাটা কতটা কষ্টের। আর তার থেকে বড় কষ্ট কি জানো? নিজের বন্ধুদের কাছে ছোট হয়ে থাকা। এই কষ্টটা একমাত্র তারাই বোঝে আমার মতো। আর এই যে কণা, যার জন্য তুমি রাগ করেছো, ও কণা ছিল আমাদের সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে সব থেকে বড় লোক করে সন্তান। ওকে প্রায় বলতে, এই কি ধরনের জামা কাপড় পরিস, ভালো ড্রেস আপ করতে পারিস না, স্মার্ট হয়ে চলাফেরা করবি। আমি না মনের ভাবতাম আমি একদিন ওকে দেখাতে চাই আমার বাড়ি গাড়ি, তারপর চিৎকার করে বলতে চাই, দেখ আজ আমি তোদের সমাজে তোদের ঘরের লোক, তোদের ঘরের লোক। আমি যেভাবে থাকি না কেন, যতটা কষ্টে থাকি না কেন, ওদেরকে চিৎকার করে বলতে ইচ্ছা করে, জাহির করে বলতে ইচ্ছা করে আমি খুব ভালো আছি, আনন্দে আছি, আমি তো তোদের সমাজের লোক। আমার কষ্ট ওদের কাছে পাত্র দিচ্ছে না। সরি বাবা, সরি, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমার একদমই ঠিক হয়নি। আর তোমারও কিন্তু ভুল আছে। এই যে তুমি আমাকে অনেক কিছু হাইড করো, অনেক কিছু শেয়ার করো না। আমি তোমার ওয়াইফ, তোমার কাছের মানুষ। আমাকে যদি তুমি এভাবে সবকিছু হাইড করো, কিছু না বলো, আস্তে আস্তে কি হবে? আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে। আমি এখন থেকে তোর সঙ্গে সবকিছু শেয়ার করব। সত্যি বলছো তো? সত্যি বলছি। প্রমিস? প্রমিস। স্যার এমার্জেন্সি না হলে একসাথে আসতাম না। ঠিক আছে, বলো। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনি তো আমাদের বেশ কিছু টাকা বাইরে ইনভেস্ট করেছেন। এখন আসলে এখানে যেসব রেগুলার প্রোডাক্ট সাপ্লাই হওয়ার কথা সেসব স্যার ঠিকভাবে হচ্ছে না। কেন? স্যার আমাদের রিজার্ভে কোনো ক্যাশ নেই, আর যে কারণে আমরা কাঁচামাল অর্ডার করতে পারছি না। আর আপনি জানেন এই সমস্ত কাঁচামাল অর্ডার করার জন্য স্যার ক্যাশ টাকা দিতে হয়, যেটা আমাদের অ্যাকাউন্টে নেই, আর ক্লায়েন্ট বাকিতে দিচ্ছে না। তাছাড়াও স্যার আপনি জানেন কিনা জানি না, এই মাসে আমাদের ক্লায়েন্টদের, আমাদের অফিস এমপ্লয়ীদের কোনো ধরনের স্যালারি পে করা হয়নি। এবং এই অবস্থা চলতে থাকলে স্যার আমরা নিশ্চিত একটা বড় বিপদে পড়ব। আর অলরেডি স্যার আমাদের ক্যাশে 15 লাখ টাকা ঘাটতি রয়েছে, যেটা অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের পূরণ করতে হবে। ইভেন স্যার আমাদের এলসি করার টাকাটা পর্যন্ত নেই ক্যাশ। নো প্রবলেম, আমি ব্যবস্থা করছি। আসলে একসঙ্গে এতগুলো টাকা বাইরে ইনভেস্ট করেছি, সাময়িক ঘাটতি ঠিক হয়ে যাবে। তোমরা যাও, আমি দেখছি 2-1 দিনের মধ্যে টাকা ব্যবস্থা করছি। জি স্যার, আসি তাহলে। দোস্ত সরি, তুই আমার ফোন দিছিল অনেকবার, আমি ফোন ধরতে পারি না, আবার মেসেজও দিছিস, রিপ্লাইও দিতে পারি না, বুঝছস? একটু ব্যস্ত ছিলাম তো। আচ্ছা কি সমস্যা কও? বন্ধু, আসলে কি হয়েছে একটু বলো তো। এই দেখো, এর আগের বার তুমি আমার কাছ থেকে শেয়ার বাজারের কথা বলে টাকা নিলে, 2 মাসের মধ্যে তো তুমি সব থেকে ব্যাকও করে দিলে। আর এখন তো 2 মাস পার হয়ে গেছে, আমি আমার সমস্ত টাকা পয়সা তো তোমাকে দিচ্ছি, তুমি খুব ভালো করে জানো। প্রবলেমটা কি হচ্ছে জানো, আমার না এই স্যালারিগুলো এখনো দিতে পারিনি স্টাফদের। আর এদিকে বাইরেদের কিছু মানে মালামালও দিতে পারছি না, কাঁচামাল কিনতে পারছি না। তো
তো ভেবেছিলাম যে শর্ট টাইমে একটু প্রফিটটা বেশি হবে, আর ওদিকে তো বাড়ির কাজ তো বন্ধই রেখেছি। সবকিছু মিলে না একটু ঝামেলার মধ্যে আছি। আমার না খুব ইমার্জেন্সি টাকার দরকার। কি অবস্থা বলো? না মানে দোস্ত, তোমার একটা কথা বলা হয়নি। শোনো, মানে তুমি আমাকে যে টাকাটা দিছিলা সেটা তো আমি অন্য একটা ব্যবসা ইনভেস্ট করে ফেলছি, বুঝছো? মানে একটা সুযোগ পেলাম, একটা ভালো ব্যবসা, তো তোমার টাকাটা আমি এখানে লাগাই লিছি। মানে কি তুমি আমার টাকা তো শেয়ার বাজারে ইনভেস্ট করোনি? তুমি তো শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য তো আমার কাছে টাকাটা নিয়েছো। দোস্ত, তোমার যদি আমি ওটার কথা না কইতাম, তুমি কি আমার টাকা দিতা না, বুঝো নাই? এর আগের বার আমি শেয়ার বাজারে কোনো ইনভেস্ট করি নাই। আমি যে তোমার 20 লাখ টাকা দিছি, ওটা আমি আমার নিজ থেকে দিছি। তুমি আমার 80 লাখ টাকা দিছিলা, আমি 20 লাখ টাকা মিলা তোমার 1 কোটি টাকা ব্যাক দিছি। মনে করো যে এটা আমার ইনভেস্টমেন্ট, বুঝো না? আর কোনো কিছুতে ইনভেস্ট না করলে কিন্তু সেখান থেকে কোনো লাভ আসে নাই। 20 লাখ ইনভেস্ট করে আমি তোমার কাছে 10 কোটি টাকা নিছি। ইটস কল্ড বিজনেস, বুঝছো বন্ধু? আর তুমি আমার কাছ থেকে কোনো ডকুমেন্টস কোনো কিছু রাখো নাই যে আমি তোমার কাছ থেকে টাকা নিচ্ছি। তুমি যে এখন 10 জনকে গিয়ে বলো, তাও কোনো লাভ নাই। কেউ তোমার কথা বিশ্বাস করবে না, কারণ কোনো ডকুমেন্টস তোমার কাছে নেই। মানে তুমি আমার সাথে প্রতারণা করেছো? মানে পুরোটাই প্রতারণা? এটা তুমি করতে পারো না, এটা কোনো রাইট তোমার নেই। আমি তো ছোটবেলার বন্ধু, তুমি আমার সাথে সরলতার সুযোগ নিতে করতে পারো না। আমার এখন টাকার খুব দরকার, প্লিজ আমি তোমার টাকা দাও। বন্ধু, আজকের পর থেকে তোমার নাম্বার থাকবে ব্ল্যাক লিস্টে। যতবার কল দিবা এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। টাকা একবার যার হাতে যায়, টাকা কি জানো? তার কথাই বলো। পৃথিবীতে যদি কোনো বড় বেঈমান ভাবো, সেই বেঈমানকে জানো? টাকা। টাকার চেয়ে বড় বেঈমান পৃথিবীতে আর নাই। রাখি বন্ধু, ভালো থাকো। বাই, গুড নাইট, সুইট ড্রিম। কামরুল, হ্যালো হ্যালো। আমার একটা ফান্ড আটকে গেছে, আমি একটু ক্রাইসিসে পড়েছি। আমাকে জাস্ট একটু মাসখানেক সময় দিন, আমি একটু সলভ করে দিচ্ছি আপনাকে। হ্যাঁ দোস্ত, হ্যাঁ আমার একটা ইমার্জেন্সি কিছু টাকা দরকার ছিল। বেশি না, এই তো 1 কোটি। আরে 2-4 লক্ষ টাকাতে কিচ্ছু হবে না। আমার 1 কোটি দরকার, বেশি না। আমার 1-2 মাসের জন্য একটু সাপোর্ট। আপনাদের দায়িত্বটা কি? আপনারা পালন করতেছেন, সব আমাকে চাওয়াচ্ছেন না, তাহলে আমি আপনাদেরকে বছর শেষে মাসে বেতন দেব? কাঁচা মাল নিয়ে আপনি ম্যানেজ করুন না। একটা কোম্পানিকে বোঝানোর চেষ্টা করুন, তাহলে আপনি কি করছেন নাকি? আর বলো যে আমার সঙ্গে সম্পর্ক আছে, আমি কি করে পেশাটা কিছু বলো।
হোয়াট ইজ সারপ্রাইজ? তুমি আমার বাসায়? মানে যেই মানুষটাকে আমার বাসায় আসার জন্য আমি এত রিকোয়েস্ট করেছি, এত বলেছি, আর সে আমার বাসায় না বলে চলে আসলো। আচ্ছা এসেছো, ভালো করেছো। আমি তোমার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করছি। আমি নাস্তা করবো না, আমি আসলে একটা প্রয়োজনে এসেছি। আমি তো জানি এত বড় ব্যবসায়ী আমার বাসায় আসবে, তারপর আবার প্রয়োজন ছাড়া। আচ্ছা সব শোনা যাবে, আগে একটু চা নাস্তার ব্যবস্থা করি তারপর, ঠিক আছে? কোনো শোন, কি কোনো সিরিয়াস কিছু? আসলে আমি তোকে কিভাবে যে বলবো তাই ভেবে পাচ্ছি না। মানে আমি না অনেক বিপদের মধ্যে পড়ে গেছি রে। আমার সময়টা একদম ভালো যাচ্ছে না। তোদের তো অনেক টাকা পয়সা, আমার ব্যবসায়িক বিজনেসে টিকে রাখার জন্য না এখন কিছু টাকার খুব প্রয়োজন। আমি কিছুদিনের মধ্যে ওর ব্যাগ দিয়ে দেবো। হ্যাঁ মানে কি তুই মজা করছিস না? মানে তোর নাই মজা করার মানে অভ্যাসটা না এখনো যায়নি। তুই এত বড় ব্যবসায়ী আর আমার কাছে আসছিস টাকা নিতে? ফাইজলামি করিস না। তুই ভার্সিটিতে অনেক ইয়ার্কি করতি, এই ইয়ার্কি অভ্যাসটা ছাড়। আমি সিরিয়াসলি বলছি রে, তুই বিশ্বাস কর, আমি একটা জায়গায় না অনেক টাকা দিয়েছি, প্রায় 10 কোটি টাকা দিয়ে না মানে পুরো ধরা খেয়েছি। আমার ব্যবসাটা এখন পথে বসার মাঝে, আমি যে কি কোনো কিছু বুঝে উঠতে পারছি না দোস্ত। আমার ব্যবসা টিকে রাখার জন্য এখন 1 কোটি টাকা খুব প্রয়োজন। আমি খুব দ্রুতই ব্যাক করে দেবো, প্লিজ একটু ম্যানেজ করে দে না। 1 কোটি টাকা? মানে এতগুলো টাকা? মানে তুই আমার সাথে আসলেই ফাইজলামি করতেছিস। মানে বন্ধু আমি তো ঠিক আছে, বাট তারপরও 1 কোটি টাকা, এই টাকা তো আমার স্বামীর কাছে থাকে, আর আমার স্বামী তো তোকে তেমন ভাবে চিনে না। সো এতগুলো টাকা এক অপরিচিত মানুষকে তো দিবে না। আর বন্ধু বলে কি মানে এতগুলো টাকা দেয়া যায় বল? ও তাই তো, আমি আসলে ভুলেই গিয়েছিলাম। আমি তো তোর বন্ধু, তোর হাজবেন্ডের কাছে অপরিচিত। আসলে বন্ধু হয়ে একটা বন্ধু কাছে এত টাকা চাওয়া তো ঠিক না। সরি, আমার আসলে মাথায় ঠিক নেই। বিপদে পড়লে তো মানুষের মাথা ঠিক থাকে না। আমি ভুল করে তোর কাছে টাকা চেয়ে ফেলেছি, তুই ভুল বুঝিস না। আমি আসি। হ্যাঁ আসি মানে? তুই আমার বাসায় প্রথম আসলি, কিছু না খেয়ে চলে যাবি? আসুন 2-1 লাখ টাকা হলে না আমি নিজেই দিতে পারতাম, ওটা আমার কাছে থাকে। কিন্তু 1 কোটি টাকা আমার স্বামী ছাড়া আমি কিভাবে দিই? আর ও একটা অপরিচিত মানুষকে এতগুলো টাকা দিবে না। তুই মাইন্ড করিস না। আর হঠাৎ করে এমন কি হলো যে তোর এতগুলো টাকা লাগবে? ওটা আর একদিন বলি, আজ উঠে ভালো থাকিস। স্যার গতকাল আপনার কথা আমাকে বলেছে। স্যার এখনই চলে আসবে, স্যার তো অফিসে। আরে না থাক, লাগবে না। শুনুন, গাড়ি আমার পছন্দ হয়েছে। আমার জরুরি একটা মিটিং আছে, মানে সেই জন্য চলে যেতে হবে। আপনি বিকালে একটু অফিসে আসেন, গাড়ির ব্যাপারটা আমি ফাইনাল করে দিব। ঠিক আছে, তারপর একটু বসুন, একটু চা কফি খাবেন। ঠিক আছে। আরে প্রথম এলেন, একটু বসবেন না? আপনি কি নতুন মডেলের গাড়ি কিনবেন স্যার? এটা কি বিক্রি করে? স্যার একটা কথা বলি স্যার, আপনি স্যার এই গাড়িটা বিক্রি করেন না স্যার। এই গাড়িটা আপনার অনেক শখের স্যার, আপনি তো অনেক টাকা স্যার, প্রয়োজনে আর একটা নতুন গাড়ি কিনেন স্যার। তাও স্যার এই গাড়িটা বিক্রি করেন না স্যার। সোলায়মান মিয়া, এই পৃথিবীটা আমাদের সবার কাছে খুব প্রিয়। তারপরও এই পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কারণ যাওয়ার ব্যাপারটা মানুষের হাতে না। উপর আল্লাহ সবাইকে যেতে বাধ্য করেন। ঠিক তেমনি আমাদের অনেক শখের প্রিয় জিনিসও আমাদের হাত থেকে চলে যাবে যদি তার সময়টা ভালো না যায়। স্যার আপনার কথার কথা স্যার, আপনার সময় খারাপ যাবে কেন স্যার? আপনি অনেক ভালো মানুষ স্যার।
আর আমি এমনিতেই বলতেছেন যে আপনার সময়টা খারাপ যাচ্ছে, আপনি এই পুরোনো গাড়িটাকে বিক্রি করেন না স্যার। সময় একদিন খারাপ থেকে ভালো হবে স্যার, কিন্তু স্যার এই প্রিয় জিনিসটা কিন্তু স্যার ফেরত পাবেন না স্যার। স্যার এই গাড়িটা বিক্রি করেন না স্যার। গাড়িটা নিতে আসলে দিয়ে দিও। স্যার একটা রিক্সা ডেকে দিই। লাগবে না, আমি ডেকে যেতে পারবো। স্যারের কি আসলে সময়টা খারাপ যাচ্ছে? স্যার তো এরকম মন খারাপ করে কখনো কথা বলে না। আমি মিতু, আপনি কবি সাহেবকে নিয়ে রুমে আসুন তো। হ্যাঁ, এখন আচ্ছা, সবার অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার হয়ে গেছে? জি স্যার, কিন্তু স্যার আমার অনেক টেনশন হচ্ছে। কেন, মানে কেউ কি স্যালারি পায়নি এমন কিছু আছে? স্যার আসলে কবির ভাই সকালবেলা আমার সাথে আলাপ করছিলেন। স্যার আসলে সকালে আপনি 15 লাখ টাকা ম্যানেজ না করলে আমরা হয়তো আর স্যালারিটা দিতে পারতাম না। কিন্তু স্যার একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে স্যার কাঁচামালের অভাবে এখনো আমাদের প্রোডাকশন খুবই কম, যার জন্য এই মাসে স্যার প্রোডাকশন একেবারেই কম হবে, যা দিয়ে স্যার আগামী মাসে স্যালারি দেওয়া যাবে কিনা সেই জন্য আমাদের কবির ভাই টেনশনে আছেন। একটা জিনিস কিন্তু জেনার খুব ভালো লাগছে, জানোই তো। কোনটা স্যার? আমরা যতই আধুনিক হচ্ছি না, ততই আত্মকেন্দ্রিক হচ্ছি। অন্যকে ভাবার সময় আমাদের নেই, বরং অন্যের দুঃখ কষ্ট দেখলে আমরা এনজয় করতে শিখে গেছি। যেখানে অন্য দুঃখ দেখলে কষ্ট পাওয়ার কথা, অন্য সুখ দেখলে আনন্দ পাওয়ার কথা, এখন তো ভিন্ন। বরং অন্য দুঃখ দেখলে আনন্দ লাগে, অন্য সুখ দেখলে কষ্ট লাগে। তারপরও এখনো গুটি কয়েক কিছু ভালো মানুষ আছে, তার মধ্যে ভবিষ্যৎ। স্যার এমন করে কেন বলছেন স্যার? আপনি নিজেও অনেক ভালো মনের মানুষ স্যার। আর তা না হলে স্যার সকালবেলায় 15 লক্ষ টাকা আপনি কিভাবে ম্যানেজ করতেন? তাই তো বলছি, আপনি ভালো মানুষ বলে আমার কষ্টটা একটু বোঝার চেষ্টা করছেন। টেনশন করবেন না, একটা সময় খুব ভালো অবস্থানে ছিলাম, হয়তো তখন খারাপ সময় যাচ্ছে কথাটা বলেছি, কিন্তু কখনো বুঝতেই পারিনি যে এর থেকেও খারাপ সময় যেতে পারে। আর তখন যে ভালো ছিলাম, ভালোটা আসলে অনুধাবনই করতে পারিনি। আল্লাহর উপর ভরসা রাখুন। এখন খারাপ সময় যাচ্ছে, একটা সময় এর থেকেও ভালো সময় যাবে। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব, কারণ আমার এই অফিসে ভালো মন্দ অনেক কিছু জড়িত আছে, আপনারা জড়িত আছেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। তাহলে স্যার আমরা আসি। আসুন। আর ভালো কথা, অফিস শেষে সবাইকে থাকতে বলুন, আজ একটা বার্থডে সেলিব্রেট করব। কার বার্থডে স্যার? আজ আপনার জন্মদিন, অথচ আপনি ভুলে গেছেন। ও স্যার ধন্যবাদ স্যার, কিন্তু স্যার আজকে আমার জন্মদিন, আপনি কিভাবে মনে রেখেছেন স্যার? আপনাদের প্রত্যেকেরই জন্মদিনটা আমি জানি, কারণ আপনারা যেই দিন আমাদের অফিসে জয়েন করেছিলেন ওই দিনই কিন্তু আপনার বার্থডে ডেটটা আলাদা করে নোট করা ছিল। ধন্যবাদ স্যার। স্যার এখন তো আসলে সময়টা অনেক খারাপ যাচ্ছে, তাই এই সময়টা না হয় এই সেলিব্রেশনগুলো আমরা একটু অ্যাভয়েড করি। এর থেকেও খারাপ সময় আসতে পারে, তাই বলে কি আমরা কারোর আনন্দ দেওয়া থেকে বঞ্চিত করব? অফিস সবাইকে থাকতে বলবো, আজকের বার্থডে খরচ সব আমার তরফ থেকে, ঠিক আছে? যাও। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। আমার এই ইলিশ মাছের পরিবর্তে কেনা ফুল গাছগুলো তোমার প্রিয় হয়ে গেল? কি হয়েছে তোমার, একটু যত্ন নিচ্ছ যে? কই কিছু না তো, এমনিতে সময় কাটছিল না, তাই ফুল গাছে পানি দিচ্ছিলাম। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমি যে গাছগুলোতে পানি দিচ্ছি গাছগুলো কি মাইন্ড করবে? আমি কি এতটাই খারাপ? তোমার মুখ থেকে এখন একটা কথা শুনতে পাই না, কেন বলো তো? কোন কথা? আগে প্রায়ই তুমি কথায় কথায় বলতে সময়টা ভালো যাচ্ছে না, তাহলে কি এখন তোমার সময়টা ভালো যাচ্ছে? না, সময় খারাপ যাবে কেন? আসলে ওই কথা বারবার বলে বলে না মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে উঠছিলাম,
এই যে তুমিও খুব বিরক্ত হতে, তাই ওটা বলা বাদ দিয়েছে। সত্যি করে একটা কথা বলো তো, তোমার সময়টা এখন কেমন যাচ্ছে? আসলে কি তোমার সময়টা ভালো যাচ্ছে? তোমার গাড়িটা বিক্রি করে দিলে, শুনেছি তোমার অফিসের স্যালারি তুমি লেটে দিচ্ছ। প্রায়ই শুনি লোকজন তোমাকে টাকার জন্য ফোন করছে। রাতে তুমি ঠিকভাবে ঘুমাও না, সারা রাত বারান্দায় পায়চারি করো, কখনো কখনো আবার বারান্দায় চেয়ারে ঘুমিয়ে পড়ো। কি হয়েছে বলো তো তোমার? না কিছু না, এমনি মানে ঠিক হয়ে যাবে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, সবই ঠিক হয়ে যাবে। আমি তোমাকে একটা কথা বলি, মানুষের ভালো সময় আর খারাপ সময় মুখে বলতে হয় না। তার প্রিয়জনরা তার চেহারা দেখি বুঝতে পারে তার কখন খারাপ সময় যাচ্ছে আর কখন ভালো সময় যাচ্ছে। আমি তোমার ওয়াইফ, তোমার খুব কাছের মানুষ। তোমার হাসি মুখ যেমন আমাকে আনন্দ দেয়, তোমার গোমরা মুখও আমাকে খুব কষ্ট দেয়। তুমি বাইরের মানুষের কাছে তোমার সুখ দুঃখ শেয়ার করছো, তুমি কি পারো না আমার কাছে সবকিছু শেয়ার করতে? দিনের পর দিন তোমার বিপদ বেড়েই যাচ্ছে, তুমি কি একবারও আমাকে বলেছো? একবারও বলার প্রয়োজন মনে করেছো? অথচ যখন তোমার সময় খুবই ভালো ছিল তখন তুমি কথায় কথায় বলতে সময়টা তোমার ভালো যাচ্ছে না। এখন তোমার কি হয়েছে বলো? তার মানে একজন ওয়াইফের কি অধিকার নাই তার স্বামী সত্যিকারের অবস্থা জানার? এতটা কাছে থাকার পরেও আমরা সত্যিকার আপন হয়ে উঠতে পারি না। আমি না সত্যি খুব বড় বিপদে আছি। এক বন্ধুকে বিশ্বাস করে অনেকগুলো টাকা তার হাতে দিয়েছিলাম বিদেশে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য। ও আসলে আমার সাথে পুরোটাই প্রতারণা করেছে, কোনো ইনভেস্ট কিচ্ছু করেনি। এখন আমার এই বিপদের দিনে আমার আশেপাশে যে প্রিয় মানুষগুলো, কাছের মানুষগুলো, ব্যবসায়িক পার্টনারগুলো আমার থাকার কথা, তারা আমার বিপদ দেখে না আমার পাশ থেকে, আমার কাছ থেকে আস্তে আস্তে করে দূরে সরে যাচ্ছে। আমি বড্ড একা হয়ে পড়ছি। আমি যে কি করব আমি কিছুই বুঝতে পারছি না, কিছুই না। আমি এগুলো সবকিছুই জানি, আমি তোমার কষ্টগুলো চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু আমি চেয়েছি তুমি আমার কাছে সেগুলা বলো, আমাকে শেয়ার করো, কিন্তু তুমি সেটা করোনি। আমি চেয়েছি, কিন্তু ভেবেছি তুমি কষ্ট পাবে। তুমি কষ্ট দিতে চাইনি। আমার কষ্টের কথা শুনে তুমি মুখটা গুমরা করে থাকবে, আমি সেটা দেখতে চাইনি, তাই তোমাকে বলিনি। বাবাকে আমি সব জানিয়েছি। বাবা তার অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করেছে, বলেছে এই টাকা দিয়ে যেন আমরা এই বিপদ থেকে ওভারকাম করি। আমি তোমাকে ভালোবাসি, মানুষের জীবনে উত্থান পতন থাকে, আমি সব সময় তোমার পাশে থাকতে চাই, তোমার সুখে থাকতে চাই, তোমার দুঃখে থাকতে চাই। আমি তোমার ওয়াইফ, স্পেশাল কেউ। তাহলে স্পেশাল মানুষের কাছে স্পেশাল কিছু কি আশা করা যায় না? আই এম সরি, আমার ভুল হয়েছে, আর কখনো হবে না। কাছের মানুষকে দূরে মানুষ ভাবাটা অন্যায়। সরি। শোনো, তাকাও। লাভ ইউ। I love you too.